সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে একটা খবর আপনারা জেনে গেছেন। সেটি হলো যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি দুটি দল একত্রিত হতে যাচ্ছে, ঐক্যবদ্ধ হতে যাচ্ছে। সেই দলটি কোন নামে আসতে যাচ্ছে এই বিষয়গুলো এখনও পর্যন্ত ক্লিয়ার না, এখনও আসবে কি না এই বিষয়টাও ক্লিয়ার না। তবে গুঞ্জন না, বিশ্বস্ত সূত্র থেকে একেবারেই প্রথম সারির গণমাধ্যমে উঠে এসেছে যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি এক হতে যাচ্ছে। মানে ঐক্যবদ্ধ না, নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হওয়া এক জিনিস, আর এক হয়ে যাওয়া আরেক জিনিস। জোট করা এক জিনিস, আর দুটি দল এক হওয়া আরেক জিনিস। দুটি দল যদি এক হয়ে যায় তাহলে গণ অধিকার পরিষদের যে নেতৃত্ব আছে, আমি মনে করি গণ অধিকার পরিষদ ইতিমধ্যে মানুষের মন কিন্তু জয় করতে পেরেছে। মানুষের মন জয় করে তাদের সারা বাংলাদেশেই কিন্তু কমিটি দেওয়া হয়েছে এবং সারা বাংলাদেশেই তাদের লোক আছে, তাদের জনগণ আছে, জনসমর্থন আছে, নেতাকর্মী আছে। তা এখন এনসিপি এই বিগত এক বছরের একটু বেশি হয়েছে সরকার পতনের পর, 6 মাস যেতে না যেতেই এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে অভিযোগগুলো আসতেছে, অনিয়মের অভিযোগগুলো আসতেছে, এতে করে মানুষ এই এনসিপির নেতাদের প্রতিও কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। এখন এনসিপি যে বড় সড়ো করে যে দল গঠন করে নির্বাচনে অংশ নিয়ে তারা ক্ষমতায় যাবে, এই ধরনের আশা কিন্তু এনসিপির ভিতরে এখন নাই। এনসিপির দলের ভিতরে থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে, আমাদের কাছে মনে হয় না যে তারা দল গঠন করে ক্ষমতা সরকার গঠন করবে। এরকম চিন্তাভাবনা করে তাদের লাভ নাই, কারণ পারবে না। এটা মানুষের কাছে বিতর্কিত হয়ে গেছে এনসিপি। তা যাই হোক, এখন যদি গণ অধিকার পরিষদ আর এনসিপি যদি এক হতে পারে তাহলে গণ অধিকার পরিষদের জন্য প্লাস পয়েন্ট, এমনকি এনসিপির জন্য প্লাস পয়েন্ট। কারণ তারা সবাই ছাত্র নেতৃত্ব থেকে কিন্তু রাজনীতি শুরু করেছে এবং ছাত্রদের সাথে সব ছাত্ররা এক হয়ে যদি এই গণ অধিকার পরিষদ আর এনসিপি যদি একত্রিতভাবে রাজনীতি করতে পারে তাহলে তরুণদের রাজনীতি মানুষ কিন্তু দেখবে। যদি এদের সামনে চিন্তাভাবনা যদি থাকে যে আমরা নেতৃত্ব দেব, দেশ পরিচালনা করব, এরকম চিন্তাভাবনা যদি থাকে তাহলে পারবে। আর যদি মনে করে যে না, আমরা দল গঠন করেছি, এখন আমাদের সময় এসেছে, আমরা এখন যার যার মতো করে আমরা টাকা ইনকাম করব, চাঁদাবাজি করব, এই বিভিন্ন সেক্টর থেকে আমরা বড় বড় মোটা অঙ্কের টাকা আমাদের পকেটে আসবে, আমরা ভালো হয়ে যাব, এই চিন্তাভাবনা যদি করে তাহলে এদের দল মানে চিরদিনের জন্যই শেষ। এই চিন্তাভাবনা থেকে বাদ দিয়ে সামনে ভবিষ্যতের রাজনীতি যদি করার চিন্তাভাবনা থাকে তাহলে যত অনিয়ম আছে এই অনিয়মগুলো এখন আর করা যাবে না। অনিয়ম থেকে দূরে থাকতে হবে এবং সামনে জনগণের জন্য গণ অধিকার পরিষদ যেভাবে রাজনীতি করেছে, জনগণের কথা বলেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারপরেও কারোর কাছে মাথা নত করে নাই, এইরকম চিন্তাভাবনা করে যদি রাজনীতি করতে পারে তাহলে কেবল এদের ভবিষ্যৎ আলোর মুখ দেখতে পারবে, তা না হলে কিন্তু এদের ভবিষ্যৎ অন্ধকার। তা আমি মনে করি যদি এনসিপি অথবা গণ অধিকার পরিষদ এক হয়ে রাজনীতি করে তা দেশের সাধারণ তরুণ যারা রাজনীতিবিদ রয়েছে এবং তরুণ যারা ভোটার রয়েছে, জনগণ রয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব যদি তারা মনে করে। আর মানুষেরও কিন্তু একটা চাহিদা থাকে যে বিএনপি, আওয়ামী লীগ, জামাতি ইসলাম সব মিলিয়ে তারা চিন্তা করতে পারে যে এখন তরুণদের রাজনীতি কেমন হয়, এদেরকে একবার ক্ষমতায় বসিয়ে দেখি, এই চিন্তাভাবনা করতে পারে। এখনও যদি নির্বাচন হয় মানে ব্যক্তিগতভাবে, তারপরেও গণ অধিকার পরিষদ বেশ কয়েকটা সিট পাবে, এটা আমরা ধারণা করছি, আশা করছি। এখন কয়টি পাবে না পাবে এটা এখন বলা মুশকিল। এখন এই রাজনীতিতে জামাতি ইসলাম এবং বিএনপির সাথে যেই দ্বন্দ্ব চলতেছে, অলরেডি জামাতি ইসলাম বিএনপির বিরুদ্ধে বলছে, বিএনপি জামাতি ইসলামের বিরুদ্ধে বলছে। এই দ্বন্দ্ব আমি জানি না কতদিন চলবে। তবে এখন সাধারণ জনগণ মানে একেবারেই সাধারণ জনগণ ছাড়া কিন্তু রাজনীতিবিদরা একেবারেই শূন্য। সাধারণ জনগণের ভোট যেদিকে যাবে, সে বুঝে দিক আর না বুঝে দিক, যেদিকে যাবে তারাই কিন্তু সরকার গঠন করতে পারবে। এই জায়গায় আপনার বিএনপির ভিতরে বুদ্ধিজীবী আছে, আর রাজনীতিবিদ আছে এবং কবি সাহিত্যিক সবই আছে, দেশের বড় বড় শিল্পপতি সবই আছে, কিন্তু সাধারণ জনগণ যদি বিএনপিকে না চায় তাহলে বিএনপির অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। এখন জামাত যুদ্ধাপরাধী দল হোক আর পাকিস্তানের পক্ষের দল হোক, যাই হোক না কেন, এখন ওই চিন্তা করে কিন্তু মানুষ চলবে না। কারণ 1971 সাল বহুত আগে গেছে, বাংলাদেশের 80% মানুষ কিন্তু 1971 সাল কিন্তু দেখে নাই। অতএব ওই ইতিহাস টেনে এখন আর রাজনীতি করলে সে রাজনীতি
পথ আগবে না, সে রাজনীতির সামনের দিকে আগানো যাবে না। অতএব এই জন্যই মানুষের মাঝে ভালো কাজ উপহার দিতে হবে, ভালো বক্তব্য, ভালো কর্মকাণ্ড, ভালোত্ব। আরে ভাই, সব কিছু হওয়া সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া অনেক কঠিন। এই জন্য ভালো মানুষ কীভাবে হওয়া যাবে, ভালো রাজনীতিবিদ কীভাবে হওয়া যাবে, এবং ভালো আচরণ, ভালো ব্যবহার মানুষের সাথে কীভাবে করতে হবে, এই জিনিসটার দিকে কিন্তু ফোকাস দিতে হবে। জামাতে ইসলাম কেন এত জনপ্রিয়তা পেয়েছে জানেন? তারা ভালোত্ব দেখাইছে। তাদের ভিতরে কি আছে না আছে ওটা পরের সাবজেক্ট, কিন্তু তারা ভালোত্ব দেখাইছে। ভালোত্ব দেখাইয়ে তারা মানুষের মাঝে ঢুকে যাচ্ছে। আর বিএনপি রাগে ক্ষোভে জামাতে ইসলামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, রাগ হচ্ছে, স্লোগান দিচ্ছে, রাজাকারের দল, এই সেই রাজাকার এই মুহূর্তে স্লোগান দিচ্ছে, ৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই ধরনের স্লোগান দেয় বিএনপি। এই স্লোগান শুনলেই মানুষের মাঝে আরও রাগ হয়, মানুষ সেই রাগে ক্ষোভে আরও জামাতকে ভালোবাসে। তো অতএব এই সমস্ত স্লোগান টোলোগান, কারোর বিরুদ্ধে ট্যাগ লাগানো, এগুলো দরকার নাই। আপনারা তো সব এক জায়গায় ছিলেন একটা সময় সবাই তো এক জায়গায় ছিলেন, সবাই এক থেকে আন্দোলন করেছেন, সবাই জোট করেছেন তাদের সাথে। এখন রাজাকার বললে কি এগুলো মানুষ কি বোকা নাকি? এখন রাজাকার বললে এগুলো খায় মানুষ? বলেন। তাহলে একসাথে মিশেছেন কেন? একদিন না একদিন তো মিশেছেন, একদিন না একদিন তো জোট গঠন করেছেন, তো এখন রাজাকার বলছেন কেন হবে? এগুলো মানুষ বোঝে, এগুলো বলে এখন লাভ নেই, এগুলো বাদ দিতে হবে একবারে। এগুলো বাদ দিয়ে সামনে মানুষের মাঝে ভালোত্ব তুলে ধরতে হবে, ভালো কাজ তুলে ধরতে হবে, ভালো দিক নির্দেশনা দিতে হবে, মানুষের কাছে ভালো হতে হবে। তাহলে কেবল দেখবেন যে রাজনীতিতে আপনাদেরকে মানুষ চাচ্ছে। আপনারা একজনের বিরুদ্ধে যত বলবেন, যে যত বলবে সে তত মানুষের মাঝ থেকে দূরে সরে যাবে। এটাই কিন্তু বর্তমান রাজনীতির সিস্টেম। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।